এই যে সরকারি ব্যয় আমার এত 560টা মসজিদ কেন করতে হবে? আমাদের মসজিদের কি অভাব পড়ছিল? ওটাই না। তাহলে আমি যেই বছর আমি 560টা মসজিদ করার প্রজেক্ট নিলাম $1 বিলিয়ন দিয়ে, সেই বছর আবার IMF এর কাছে আমি চাচ্ছি যে আমাকে বাঁচাও, আমাকে $4.7 বিলিয়ন ধরে আমার চলছে না। এই যে আপনি যে মসজিদ প্রকল্পটাও নেওয়া হয়েছে লুটপাটের উদ্দেশ্যে পুরোটা, এবং একটা মসজিদ, যে মসজিদটা একটা পাড়ার যদি কমিটি মিলে করতো সেটা 2 কোটি টাকায় করতো, একটা মসজিদ ওরা করছে, এক একটা মসজিদ 14, 15, 16 কোটি টাকা দিয়ে করছে। করা যায়। হ্যাঁ, আপনার পুরোটা মানে কি, আপনি মসজিদ বানায় লুটপাট করছেন। পুরো ব্যাপারটা কিন্তু ঘটেছে পুরো আমাদের চোখের সামনে। আমাদের পুরো জনগণকে একদম ধোঁকা বানিয়ে যে করেছে তাও না, আমরা দেখছিলাম যে এটা হচ্ছে। এবং খুব এটার পিছনে আবার অনেক সাংবাদিক মদত দিচ্ছেন, তারা স্প্যান জার্নালিজম করেছেন। একটা স্প্যান হয় পদ্মা সেতুর কয়টা, 55 না 60টা স্প্যান, প্রতিটা স্প্যানের এগেনস্টে একটা একটা করে রিপোর্ট, মানে এমন কিছু। এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর। আপনার একটা কিছু কিছু প্রজেক্ট হয়েছে, এটা আমার কোনো দিন লাগবেও না কাজে। আপনার প্রজেক্ট হয়েছে, আপনার আমার পছন্দ হলো আনোয়ারা যাওয়ার পথে যেই আপনি আন্ডার কর্ণফুলির নিচে দিয়ে, এটার আমার আসলে যৌক্তিকতা ছিল কি না। আমার শাহ আমানতে আপনি এখনও যদি যান যে ব্রিজটা দিয়ে, সেটা এখনও কিন্তু ক্রাউডেড না, যে ওইখানে এত বেশি ক্রাউড যে আমার আরেকটা আন্ডারগ্রাউন্ড দিয়ে করতে হবে। বা কর্ণফুলী নদীর স্রোত এতই কম যে ওইখানে একটা ব্রিজ বানাইতেও কত টাকা লাগে না, $100 মিলিয়ন লাগে। তো আমি $100 মিলিয়ন না দিয়ে তার আমি 10-12 গুণ আমি দিয়ে একটা করলাম, করে এখন আমি মেনটেনেন্স কস্ট উঠাইতে পারছি না। কি ভয়াবহ একটা বিষয়। প্লাস আপনি ধরেন এই যে কি গোপালগঞ্জ টু রাজবাড়ি আপনি একটা 2000 কোটি টাকা দিয়ে আমার একটা রেলওয়ে লাইন করলাম। এই রেলওয়ে লাইনটা আমার আসলে দরকার ছিল কি না? আমার তো রিসোর্স অফুরন্ত না আমার, এবং আমি তো নষ্টগুলো করছি। প্লাস আপনি সবচেয়ে ভয়াবহ যে জিনিসটা, আমি সারা বাংলাদেশ জুড়ে শেখ মুজিবের মুরাল বানিয়ে রাখলাম। আপনি সত্যিকার অর্থে বলেন, এটা বলাটা, আমি নিজে মুসলিম, আমি একজন, আমার আব্বা আম্মা খুব ধর্মপ্রাণ মুসলিম ছিলেন। এই যে সরকারি ব্যয় আমার এত 560টা মসজিদ কেন করতে হবে? আমাদের মসজিদের কি অভাব পড়ছিল? ওটাই না। তাহলে আমি যেই বছর আমি 560টা মসজিদ করার প্রজেক্ট নিলাম $1 বিলিয়ন দিয়ে, সেই বছর আবার IMF এর কাছে আমি চাচ্ছি যে আমাকে বাঁচাও, আমাকে $4.7 বিলিয়ন ধরে আমার চলছে না। এই যে আপনি যে মসজিদ প্রকল্পটাও নেওয়া হয়েছে লুটপাটের উদ্দেশ্যে পুরোটা, এবং একটা মসজিদ, যে মসজিদটা একটা পাড়ার যদি কমিটি মিলে করতো সেটা 2 কোটি টাকায় করতো, একটা মসজিদ ওরা করছে, এক একটা মসজিদ 14, 15, 16 কোটি টাকা দিয়ে করছে। করা যায়। হ্যাঁ, আপনার পুরোটা মানে কি, আপনি মসজিদ বানায় লুটপাট করছেন। এই যে চোরতন্ত্র যেটা, এবং এটা আমাদের চোখের সামনে হয়েছে। এই লোকগুলোকে আর সামনে যে আমরা অনেকে সেলফিও তুলেছি। আবার অনেক সাংবাদিক এই কাজগুলোর, বাংলাদেশে এরকম উন্নয়নের জোয়ার কোনোদিন হয় নাই, উন্নয়ন আপা গল্প দিয়েছেন। এইটা বাংলাদেশের এই গত 15 বছরের এই যে চোরতন্ত্রের হিস্ট্রি, প্রতিটা জিনিস লিখে রাখা উচিত, প্রতিটা জিনিস ডকুমেন্টেড করা উচিত। হাসিনার প্রত্যেকটা প্রেস কনফারেন্স আমি আশা করি যে বিটিভি এটা ডকুমেন্টেড করে রাখবে, এটা আর্কাইভ করে রাখা উচিত। কতটা ভয়ঙ্কর এক একটা জিনিস। এবং এখান থেকে ভায়োলেন্স ইনস্টিগেট প্রশ্নটাই করা হচ্ছে যাতে আপনি একটা লোকের এগেনস্টে ভায়োলেন্স ইনস্টিগেট করেন। কত বড় ভয়ানক বিষয় না? আপনি পিএমকে বুঝিয়ে দিচ্ছেন, আপা আপনাকে কিন্তু এইটা বলেছে, ঠিক না? পুরো ডিজাইনটাই তো হচ্ছে আপনার ভায়োলেন্সকে ইনস্টিগেট করা। তো এই বিষয়গুলো মানে আপনি যদি চোখ বুঝে মনে করেন যে কি একটা সময় আমরা পার করেছি। চোরতন্ত্র সত্যিকার অর্থে প্রতিটা রন্ধে রন্ধে চোর ছিল, এবং এখন দেখেন আমাদের কত স্ট্রাগল করতে হচ্ছে। আমি রিজার্ভটাকে বাড়ানোর জন্য কত স্ট্রাগল করছি। আমাদের প্রতি বছর 20 লক্ষ ছেলে জব মার্কেটে আসতেছে, আমি জব তৈরি করতে পারছি না। একটা পৃথিবীর অনেক দেশেই চুরি হয়, কিন্তু চুরি হলে হয় কি, চুরির টাকা যদি আবার দেশে থাকে তাহলে হয় কি, জব তৈরি হয়। আপনি চুরির টাকায় যদি একটা কনস্ট্রাকশনও করেন, তাহলে তো সিমেন্টওয়ালা কিছু টাকা পায়, বালিওয়ালা কিছু টাকা পায়, যে লোকটা আপনার বাড়িটা বানাচ্ছে তার হাতে কিছু টাকাটা রোল হয়। আপনি টাকাটা বাইরে নিয়ে, সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে টাকাটা বাইরে, মানে আমার টাকায় আসলে নিউ ইয়র্কে বাড়ি হয়েছে, কানাডার বেগমপাড়ায় বাড়ি হয়েছে, আমার টাকায় লন্ডন শহরটা আর একটু বড় হয়েছে।
ঠিক না, যেটা হওয়া উচিত ছিল আমার এইখানে এগুলো। এবং এরা এখন আবার নতুন কি হচ্ছে, এরা এই টাকা নিয়ে নিউ ইয়র্ক থেকে ওনারা মিস ইনফরমেশন ক্যাম্পেইন করছেন। চোরতন্ত্র যারা প্রতিষ্ঠা করলো এবং প্রত্যেকটা চোরের সঙ্গে যারা জড়িত ছিল, এদের মুখোশটা কি উন্মোচন করা হচ্ছে? আমরা মুখোশ বাংলাদেশের মানুষ জানে, এরা খুব বেশি লোক ছিল তো না, এরা কয়টা লোক ছিল, এটার তো 3টা রূপ ছিল। একটা হলো গভর্নমেন্টের, আর একটা হচ্ছে যে ব্যুরোক্রেসিতে, আর একটা হচ্ছে যে পলিটিশিয়ানরা এরা, এবং সিকিউরিটি বিজনেসম্যান, আর গভর্নমেন্টের মধ্যে তো সিকিউরিটি ফোর্সও আছে। এই আপনি চিন্তা করেন, একটা ইসলামী ব্যাংকের মতো একটা বাংলাদেশের সবচেয়ে বিগেস্ট প্রাইভেট ব্যাংক, তাকে আপনি ক্যাপচার করার জন্য আপনি বিজনেসম্যান ভাড়া করছে ডিজিএফআই লোকদেরকে, ভাড়া করে তাকে দিয়ে ওই পুরো বোর্ডকে এনে মাথায় পিস্তল ঠেকে তার থেকে একটা ব্যাংক নিয়ে নিচ্ছে। ওইটার আবার গ্রাউন্ড তৈরি করে দিচ্ছেন আবার কোনো সাংবাদিক যে ইসলামী ব্যাংক টেরর ফিনান্স করে, কোনো অর্থনীতিবিদ। হ্যাঁ, যে এই যে আপনি এটা পুরোটা তো আপনার গ্রাউন্ডটা তৈরি, বোঝা যাচ্ছে যে দিস ইজ পার্ট অফ এ ডিজাইন। তুমি রিপোর্ট করবা, গ্রাউন্ডটা তৈরি হবে, আমি এটা নিয়ে আবার বসের কাছে যাব, বস আবার বলবো যে না এই ব্যাংকটা তো ট্রাবল করছে, অতএব এটা, তখন আবার আমি আবার এটার বৈধতা নিয়ে আমি যাব হচ্ছে সিকিউরিটি ফোর্সের কাছে, যে আমার এই ব্যাংকটা ক্যাপচার করে। অথচ আপনার তার কাছে বাংলাদেশের 40 লক্ষ লোকের আপনার ডিপোজিটের মানি আছে।